মার্কেট পার্টিসিপেন্টদের জন্য কিন্তু আজকের বাজেটটা অত্যন্ত খারাপ বাজেট হিসেবেই গণ্য করা হবে এবং মার্কেট সেই অনুযায়ী রিয়াকশনও দিয়েছে। এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি আমি বলবো যে কি চার্জ বাড়লো। মার্কেটে যারা করেন জানেন, হয়তো শুনেছেন এসটিটি বেড়েছে, মানে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স বাড়ানো হয়েছে। সেটার এফেক্টটা কি হবে দেখতে পাচ্ছেন, আমি ব্রোকারেজ ক্যালকুলেটর ওপেন করে আছি, সেখানে আমি ব্যাপারটা দেখাবো। এবং আজকের এই ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে আপনার যারা স্টক মার্কেট রিলেটেড কি কি এফেক্ট সেটা বোঝার জন্য অন্য আর কোনো ভিডিও দেখার কোনো দরকার পড়বে না বলে আমার মনে হয়। ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন কোনো আপডেট হলে আমি মানে ইউটিউব আপনার কাছে ভিডিওটা পৌঁছে দেয়। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি আসি যে হচ্ছেটা কি। দেখুন, এসটিটি মানে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স একটা নেওয়া হয়, সেটা ফিউচার অ্যান্ড অপশানে, প্রথমে ফিউচারে আসি। ফিউচারে 0.02% থেকে বাড়িয়ে 0.05% করা হয়েছে। আপনারা হয়তো ভাববেন 0.02 0.05 এগুলো তো এমন কোনো ব্যাপার নয়। আসলে ফিউচারে যে ট্রানজ্যাকশন যেটা হয়, নোশনাল যে অ্যামাউন্টটা হয়, সেটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট হয়, যেহেতু লট সাইজে কাজ হয়। বাই এবং সেল এই দুটো ব্যাপার যদি করেন অনেকটাই বড় অ্যামাউন্ট হয়, এবং তার উপর 0.02 0.05 অনেকটাই বাড়ানোর। কতটা বাড়ানো হয়েছে দেখুন, 0.02 থেকে 0.05, এর মানে হচ্ছে পার্সেন্টেজ টাইমসে কিন্তু 150% ইনক্রিজ করা হলো। এটাও বুঝবেন, 0.02 থেকে 0.05 এক ধাক্কায়। তার এফেক্টটা কি? আমি এখানে এসবিআই এর উদাহরণ নিয়েছি। এটা পাতি জেরোধার ব্রোকারেজ ক্যালকুলেটর, এবং যে কোনো আপনি ব্রোকারেজ ক্যালকুলেটর বিভিন্ন ব্রোকারের হয়ে থাকে, সব ক্ষেত্রেই কিন্তু একই রকম পাবেন। এসটিটি সব তো গভর্নমেন্ট অনুযায়ী করে, এসটিটি গভর্নমেন্টের পকেটে যায়। তো এসবিআই এর এক লট 750 কোয়ান্টিটি, এসবিআই মোটামুটি এখন 1030 1040 এরকম টাকায় ট্রেড করছে। আমি দেখলাম আমি 1030 টাকায় ফিউচার বাইও করলাম আর সেলও করলাম 1030 টাকায়, মানে আমার নো লস নো গেনে আমি করলাম, ট্রানজ্যাকশনটা করলাম। কিন্তু 750 কোয়ান্টিটি সেহেতু দেখতে পাচ্ছেন আগের অনুযায়ী, এটা কিন্তু আগের অনুযায়ী এসটিটি 155 টাকা লাগবে। আমি আপনাদের সুবিধার্থে একটু যদি জুম করে দিই, আপনি কি দেখতে পারবেন? না, জুম করলে ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে, আমি মুখেই বলে দিচ্ছি। এসটিটি 155 টাকা লাগতো 0.02% যখন ছিল। এখন এটা কিন্তু 150% যেহেতু বাড়ানো হয়েছে, তার মানে দ্বিগুণ হলে আপনার হবে 300 টাকা, 310 টাকার মতো। তার থেকেও বেশি, তার মানে প্রায় ওই 350 টাকার মতো আপনার আসছে, 350 400 টাকার মতো কিন্তু আপনার পড়ে যাবে শুধুমাত্র ট্যাক্স। যেখানে আপনি নো লস নো গেনেই কিন্তু জিনিসটাকে বিক্রি করলেন, 750 কোয়ান্টিটি, শুধুমাত্র ট্যাক্স আপনার এসটিটি যেটা, সেই ট্যাক্স আপনার পড়ে যাচ্ছে 350 থেকে 400 টাকা। এটা কিন্তু যেটা আগে মাত্র 150 টাকার মতো লাগতো, সেটা কিন্তু বেশি, মানে সেটা কিন্তু অনেকটাই বেশি। কারণ অনেকে মাল্টিপল ট্রেড করেন, একদিনে দুটো তিনটে এফএনও ফিউচারে ট্রেড হয়ে যায়, সেক্ষেত্রে এসটিটিটাই কতটা বাড়বে একবার ভেবে দেখুন। ঠিক আছে, তো এই জন্যই বলছি এই লসের পরিমাণ, মানে আপনি একই দামে বিক্রি করেছেন, একই দামে কিনেছেন, একই দামে বিক্রি করেছেন, শুধুমাত্র ট্যাক্স এবং চার্জের জন্য এই যে নেট পিএনএলটা, এটা আগে 250 হলেও এখন সেটা হয়তো আপনার 600 টাকার মতো মোটামুটি হয়ে যাবে, 600-700 টাকার মতো, যেহেতু আপনার এই এসটিটিটা অনেকটা বেড়ে যাচ্ছে। সুতরাং বুঝতে পারছেন, এবার যদি আপনি মাল্টিপল ট্রেড করেন, দুটো বা তিনটে ফিউচারে ট্রেড করেন, সেক্ষেত্রে আরো বাড়লো ব্যাপারটা। বুঝতে পারছেন কত? এবার অপশানে আসি এবং বলবো, আপনারা হয়তো অনেকে বলবেন এটা ভালোই করা হয়েছে, এফএনওতে যাতে ট্রেড না করা হয় এরকম, তারও অ্যান্সারে আমি আসবো। এবার আসি অপশানে, আগলে কি হয়েছে শুনে নিন। অপশানে কি করা হয়েছে? অপশানে 0.1% আগে প্রিমিয়ামের উপর আপনাকে এসটিটি দিতে হতো, এখন সেটা 0.15% হয়ে গেছে, মানে এখানে 50%-এর মতো ইনক্রিজ করা হয়েছে আপনি বলতে পারেন। তাহলে তার এফেক্ট কি হবে? আমি এসবিআই এরই উদাহরণ ধরুন নিয়েছি, এসবিআই এর লট সাইজ 750, তো 750 রেখেছি। ধরুন এসবিআই 1030 টাকায় ট্রেড করছে,
তার 1100-র পুট অপশন কেউ বাই করলো, যার স্ট্রাইক প্রাইস 1100, তাহলে তার মোটামুটি প্রিমিয়াম 70 টাকার আশেপাশে হবে। আমি জাস্ট একটা নোশনাল অ্যামাউন্ট নিয়ে চলছি। তা 70 টাকায় যদি বাই এবং 70 টাকাতেই যদি সেল করি, শুধু ট্যাক্সের জন্য কি হতে পারে সেটা আগে দেখাচ্ছি। এসটিটি আগে এই ট্রানজাকশনে লাগতো 53 টাকার মতো, 50 টাকা ধরে চলুন, 50 টাকার মতো। এখন সেটা কিন্তু বেড়ে 75 টাকার মতো হবে। ঠিক আছে, মানে ওই যেহেতু 50% ইনক্রিজ হচ্ছে, এটাও বাড়লো। আপনি বলবেন কম বাড়লো, ঠিক আছে, সে কম বেশি আপনার যার যার মতামত, কারণ অনেকে তো মাল্টিপল লটে কাজ করে, মাল্টিপল ভাবে কাজ করে, ঠিক আছে, কিন্তু এফএনও মানে ফিউচারের যে ব্যাপারটা সেটা একটু বেশি খচখচানিটা বেশি লাগবে বলে আমার পার্সোনাল ধারণা। অপশনটা তাও হজম হয়ে যাবে, কিন্তু ফিউচারটা অনেকটাই বেশি। এবার আমি আসি যে আপনারা অনেকে হয়তো বলবেন যে এটা ভালো হলো না খারাপ হলো, বা ফিউচারে তো করাটা ভালোই। একটা তথ্য সরকারের তরফ থেকেই দেওয়া হয়েছে এবং বিভিন্ন বিজনেস চ্যানেলও সেটা প্রচার করেছে যে ওই হয় না কমার্স সেক্রেটারি, এনারা এসে বলেছেন, কমার্স সেক্রেটারি বা কমার্স দফতর থেকেই এসে বলা হয়েছে, ঠিক মনে নেই, মানে টিভিতেই বলা হয়েছে যে তারা এসে বলেছে যেহেতু এফএনওতে অনেক স্পেকুলেশন হতো এবং তার জন্য সেটাকে ডিসকারেজ করার জন্যই এসটিটি বাড়ানো হয়েছে। এবং এই গল্পটা বা এই খবরটা আমরা সব সময় থেকেই শুনছি যে যেহেতু এফএনওতে বেশি স্পেকুলেশন হয়, তার থেকে রিটেলদের বাঁচানোর জন্য এই ব্যাপারটা করা হয়। তা রিটেলরা তো অপশনে ট্রেড করে, ফিউচারে তো বেশি করে না, ফিউচারের লট সাইজ, তা ফিউচারে কেন করলেন? এবং ফিউচারের মার্কেটকে অনেকে হেল্প হতো যারা আরবিট্রাজ বিভিন্ন ফান্ড আছে, যেখানে একটা স্টেবল রিটার্ন রিটেলারদের দেওয়া হতো, আরবিট্রাজ ফান্ড, সেইগুলোর এতে এফেক্ট হবে। দ্বিতীয় কথা, যদি রিটেলদের আপনি সত্যিকারের এই এফএনওর ফাঁদ থেকে, কোট আনকোট ফাঁদ, মানে ওনাদের কথার মতো ফাঁদ থেকে বার করে আনতে চান, তাহলে বার করে এনে কোথায় আপনি দেবেন? বার করে এনে শেয়ার মার্কেট থেকে তো পুরো বার করে দিতে চান না, নিশ্চয়ই বার করে এনে ক্যাশ মার্কেটে রাখতে চান যাতে সে ভালো ইনভেস্টার হয়। তাহলে সেই দিকে ইনভেস্টার হওয়ার কি প্রোৎসাহনটা দিচ্ছেন? মানে একদিকে আমি ডিসকারেজ করছি, আরেকদিকে যেতে কি আমি এনকারেজ করছি? সেটাও তো করছি না। মানে এনকারেজ করতে হলে তো আপনি ইনভেস্টরদের যে লং টার্ম ক্যাপিটাল গেন সেটা জিরো করে দিন। লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স রাখবেন না, যেটা আগে ছিল জিরো। 1 বছরের বেশি কোনো স্টক ধরে রাখলে তারপর যদি আপনি তার থেকে লাভ হয় সেটা জিরো ট্যাক্স হতো, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স জিরো ছিল, সেটা করে দিন। তাহলে আমি বুঝবো হ্যাঁ একদিকে আমি ডিসকারেজ করছি আর একটা দিকে আমি এনকারেজ করছি, সেটা তো করা হচ্ছে না। সুতরাং এই তত্ত্বটা আমি মেনে নিতে নারাজ যে স্পেকুলেশন থেকে বাঁচাবার জন্য এই ব্যাপারটা করা হচ্ছে। যদি বাঁচাতেই চান অন্যদিকে এনকারেজটাও তো করতে হবে। এটা আমি ঠিক বললাম কিনা একটু প্লিজ আপনার কমেন্ট বক্সে লিখবেন। তো প্রত্যেকবার এই শেয়ার মার্কেটের উপর ট্যাক্স চাপিয়ে 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 মানে এইটা ঠিক মার্কেটের পক্ষে ভালো নয় এবং ভালো দিক নয়। স্পেশালি ফিউচারের উপর যেটা করা হয়েছে, অপশনের উপর করা হলে তাও আমি জানতাম, কিন্তু ফিউচারের উপর যখন করা হয়েছে এটা খুব নেগেটিভলি বাজার রিয়্যাক্ট করেছে এবং তার জন্যই দেখতে পাচ্ছেন আজকে 24,900, যেটা একটা ক্রিটিক্যাল লেভেল ছিল, যেটা আমি বারবার বলে আসছিলাম, সেটা ভেঙেছে। এবং 200 ইএমএ, এই যে ইএমএটা টানা আছে সেটা 200 ইএমএ, কারণ অনেকে 200 ইএমএটাকে একটু পছন্দ করেন দেখতে, যেটা ডেইলি চার্টে 200 ইএমএ কিন্তু আজকে ভালো মতন ভেঙে বন্ধ দিয়েছে। এটা সাইকোলজিক্যালি একটু খারাপ দিক। যদিও এটা আমি বলে নিই, যদিও এখনো বাজেটের ফাইন প্রিন্টস আসতে 1-2 দিন লাগে একটু, যে পুরো ব্যাপারটা পড়ে বুঝতে, কিন্তু যাই হোক আপাতত নিরিখে এবার আমি অন্যান্য সেক্টর বা অন্যান্য ব্যাপারে আসবো, অন্যান্য স্টক নিয়ে আসবো। তার আগে বলি এসটিটির ব্যাপারটা যেহেতু আমার আপনার খুব গায়ে লাগে সাধারণত, সেই ব্যাপারটা নিয়ে আমি বললাম। তো মার্কেটের ক্লোজিং যদি দেখেন খুব একটা ভালো হয়নি, এবং আজকে সানডে, কালকে তো এফআইআইরাও চলে আসবে, ডিআইআইরাও বেশিরভাগ করে আসবে, তো দেখা যাক কালকে কি হয়। তবে আমাকে যদি পার্সোনাল জিজ্ঞেস করেন, আবার বলছি, যতক্ষণ না 25,000-এর উপরে বাজার টিকছে ততক্ষণ ভালো নয়, এবং ভালো বাজারকে হাইয়ার হাই মানে এই হতে গেলে, স্ট্রাকচার ভালো হতে গেলে 25,500-র উপরে বাজারকে টিকতে হবে। তাছাড়া তার নিচে যতক্ষণ থাকবে সেটা উইকনেসেরই লক্ষণ। এই জন্যই আমি 2 সপ্তাহ আগের ভিডিও দেখুন, ওখানেও সাবধান কথাটা লিখেছিলাম। এখন তো সেই সাবধানের বাণীটা মানে কি বলবো, 200 ইএমএ ভেঙে ক্লোজ দিয়েছে মানে আর বলার কিছু নেই যে মার্কেটে উইকনেস আছে। ট্রেডারদের পক্ষে আমি বলছি, যারা ইনভেস্টিং করেন তাদের জন্য দারুণ সুযোগ, সেটা নিয়ে আমি একটু পরে আসছি।
কিন্তু যাই হোক, এসটিটির ব্যাপারটা আমার নিজেরও পার্সোনালি পছন্দ হয়নি, স্পেশালি ফিউচারের উপর। আচ্ছা, এইবার আসি স্টক বা অন্যান্য ব্যাপারের উপর। প্রথমেই আমি গতকালের ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে একটু নজর রাখবেন আমাদের রেলওয়ে সেক্টর, যেগুলো ইউজুয়াল সাসপেক্ট, ডিফেন্স, এবং সেগুলো নিয়ে বিশাল কিছু আসেনি, কিছু ফ্রেট করিডর এসব নিয়ে কথা হয়েছে রেলওয়ের জন্য, কিন্তু স্পেশাল কিছু আলাদা করে তেমন কিছু হয়নি তেমনই ডিফেন্সের জন্য। তাই জন্যই দেখবেন ডিফেন্স সেক্টর এবং রেলওয়ে সেক্টরের স্টকগুলো কিন্তু ভালো মতন কারেক্ট হয়েছে। দেখুন, বিইএল ডিফেন্স সেক্টরের পোস্টার বয় বলতে পারেন 5% মাইনাস, হ্যাল আজকে মাইনাস ছিল, আইআরএফসি 5% 6% মাইনাস, আরভিএনএল 5% মাইনাস। আচ্ছা, আমি যদি দেখি আপনার ইরেডা 2.9% মাইনাস, আচ্ছা রেলটেল 6% মাইনাস, মাঝগাঁও ডক 7%-এর মতো মাইনাস। তো এই জিনিসগুলো আছে। তার সাথে সাথে জেনটেক 5% মাইনাস। এই ব্যাপারগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এইবার সুতরাং ভালো কিছু এখনো আসেনি তাই জন্য। তাহলে কি এগুলো ইনভেস্টরদের পক্ষে নেওয়ার সুযোগ? আমি সেগুলোতে আসছি, একটু 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 দাঁড়িয়ে যান। আজকের ভিডিওটা অনেক কিছু কভার করার আছে। তার সাথে সাথে যে সেক্টরগুলোর সবথেকে আরো এফেক্ট পড়েছে, আমার যেটা মনে হয় পার্সোনালি লং টার্মের জন্য একটু সুযোগ হয়তো তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে মানে মার্কেট ইনফ্রা, মানে মার্কেটকে যারা তৈরি করে তাদের ইনফ্রা, যেমন বিএসসি, সিডিএসএল, এরা কিন্তু আজকে খুব বাজেভাবে রিয়্যাক্ট করেছে যেহেতু ওই এসটিটির ব্যাপারটা এসেছে। সিডিএসএল 7%-এর মতো মাইনাস, বিএসসি 7-8%, একসময় 12% মাইনাস হয়ে গেছিল। আমার মনে হয় এই দুটো স্টকে স্পেশালি, এইগুলো কিন্তু একটু যাদের লং টার্ম ভিউ আছে তারা অল্প অল্প করে, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, তারা একটু পড়াশোনার পারপাসে এই দুটো স্টক বা এই জিনিসগুলোকে একটু দেখতে পারেন। কারণ লং টার্মে এই মানে আজকে নিলাম কালকেই দাম দেখতে হবে এরকম যদি কারোর মেন্টালিটি থাকে, প্লিজ তারা এসবে আসবেন না। লং টার্ম মানে 10 বছরে আমি মনে করি এই এসটিটির ব্যাপারটা যতই হোক না কেন, মার্কেট এক্সচেঞ্জ বা যারা সিডিএসএল যেমন ডিম্যাটে ব্যবসা করে সেগুলোতে একই রকম থাকবে, বরং ডিম্যাটে আরও ক্যাশ মার্কেটের ভলিউম আরও বাড়তে পারে, তাই না, যদি ফিউচারের একটু কমে। সুতরাং সেক্ষেত্রে এগুলো অসুবিধার কারণ নয়, সেন্টিমেন্টালে পড়েছে। কিন্তু ট্রেডিং, যাদের ট্রেডিং মেন্টালিটি আছে তাদের কথা বলছি না, ইনভেস্টমেন্টে কিন্তু যাদের লং টার্ম মিনিমাম 5 বছর 10 বছরের ভিউ আছে, তারা এই সব পতনকে কাজে লাগিয়ে, এবং বিএসসি ধরুন আপনার ভালো লাগে, সিডিএসএল আপনার ভালো লাগে, তাহলে সেই স্টকগুলো যখন 7-8% কারেক্ট হয়েছে তারপর থেকে অল্প অল্প অ্যাকুমুলেশনের জন্য আপনারা পড়াশোনার পারপাসে নিজের মতন করে দেখতে পারেন। আচ্ছা, এবার এবার কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, কোনো রকম স্টক কেনার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে কাজ করবেন, এইটা বলা থাকলো। জাস্ট কারেক্ট হয়েছে, আপনাদের প্রশ্ন আসবে তার জন্য এই কথাগুলো বলা। আচ্ছা, এবার আসি আর একটা দুটো স্টক নিয়ে আলোচনা করব। যেমন যেমন আজকে আইটিটা একটু ভালো দেখেছেন, যে আইটিটা একটু ভালো করেছে। আপনার মনে হবে কেন? আইটি নিয়ে একটু ভালো ব্যাপার এসেছে, যে ক্লাউডের যে ব্যাপারটা আছে, ক্লাউড নিয়ে একটু ছাড় দেওয়া হয়েছে। ক্লাউডে যারা ব্যবসা করে স্পেশালি, আর এখন তো আইটি মানেই তারা ক্লাউডের ব্যবসাগুলো করে, এইসব ইলেকট্রনিক্স নিয়ে যারা যেগুলো কাজ করে তাদের একটু ভালো দেওয়া হয়েছে, মানে টেকনোলজির দিকগুলো নিয়ে একটু ভালো খবর এসেছে। এই জন্য একটু টেকনোলজিক্যাল স্টকগুলো দেখবেন একটু মোটামুটি দাঁড়িয়েছিল বা ভালো পারফর্ম করেছিল, এবং আইটি সেক্টর আজকে ভালো পারফর্ম করেছে। এইটা আরও একটা দুটো কথা, সেটা সিলভার লোয়ার সার্কিটে আজকে লেগেছে। সিলভার বিজ যেটা আছে জানেন 30% মাইনাস হয়েছিল শুক্রবার দিন গ্লোবাল মার্কেটে। সুতরাং আমাদের এখানে সার্কিট ব্যবস্থা আছে বলে 11-12% মাইনাস হয়ে ওটা সার্কিটে লেগে গেছে। আমার মনে হয় সোমবার দিনও পতন জারি থাকবে। তো নিজেই ভাবুন না, গোল্ড সিলভার এরকম ব্যাপারে সার্কিট লাগছে, এগুলো কি স্মল ক্যাপ মিড ক্যাপ স্টক যে সার্কিট লাগবে, লোয়ার সার্কিট বা আপার সার্কিট? যখনই একটা জিনিসের সার্কিট লাগছে, বুঝতে পারছেন, সেগুলো নিয়ে মানে অত্যধিক ম্যানিপুলেশন বা এরকম কাজগুলো হচ্ছে। তার থেকে দূরে থাকাটাই ভালো। মানে দূরে থাকাটা ভালো না, এটা আপনি কি করবেন, এটা ট্রাম্প সরকার বা ইউএস এর যা যা ব্যাপারগুলো হয়েছিল সেগুলো আমি আগের ভিডিওতে বলেছি, আজকের ভিডিওতে আর বলে আর সময় নষ্ট করব না। কিন্তু যাই হোক, এগুলো খুব খারাপ লাগে যখন গোল্ড সিলভারের মতো জিনিসে সার্কিট লাগে। যাই হোক, হিন্দুস্তান জিঙ্ক জানাই কথা মাইনাস হবে। গতকালের ভিডিওতে আমি বলেছিলাম সিলভারের দামের সাথে এটা একটু রিলেটেড, যেহেতু অ্যাজ আ বাই প্রোডাক্ট, জিঙ্ক এবং কপারের বাই প্রোডাক্ট হিসেবে সিলভারটা আসে, তো তার জন্য এটাও সেন্টিমেন্টাল 9% আজকে মাইনাস দেখেছেন। তো অ্যাক্রস দ্য বোর্ড আজকে এই যে বিএসসি প্রায় 7-8% মাইনাস, এক সময় তো অনেকটা মাইনাস ছিল। হ্যাল যদি দেখেন, হ্যাল
5%-এর মতো মাইনাস। ডিফেন্স নিয়ে যেহেতু আলাদা করে কিছু হয়নি, যদিও আমার মনে হয় যা আমি বলছি, যার যে ভালো ভালো স্টকগুলো আপনারা কেনার প্ল্যান হয়তো ছিল, সেগুলোকে আস্তে আস্তে এবার করে কিন্তু ওয়াচ লিস্টে রেখে রেখে আস্তে আস্তে অ্যাকুমুলেট, একদিনে নয়, মার্কেটে যদি এই পতনটা জারি থাকে, 200 ইএমএ ভেঙেছে, এই পতন যদি জারি থাকে, তাহলে আস্তে আস্তে করে অ্যাকুমুলেট ভালো ভালো স্টক, যেগুলোকে আপনি 5 বছর 10 বছর বা নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে চান, এরকম স্টকগুলো আস্তে আস্তে অ্যাকুমুলেট করার দিকে ভাববেন। প্রতিদিন একটা দুটো করে স্টক কিনলেন বা এরকম ভাবে, ঠিক আছে? ইনভেস্টরের জন্য, ট্রেডাররা যারা একটু নেগেটিভে খেলতে পারো তাদের জন্য তো ঠিক আছে। নেগেটিভে করা মানে ওই যারা বিয়ার পুট স্প্রেড বা বিয়ারিশ স্ট্র্যাটেজি করে অনেকে কাজ করে, ইন্ট্রাডেতে অনেকে শর্ট করে, সেগুলো ব্যাপারগুলো তো আছে। তবে একটা ব্যাপার, শার্প কিন্তু উপরের দিকে ফলো আপও মাঝে মাঝে আসতে পারে, শর্ট কাভার থেকে শুরু করে সেটা। তাছাড়া কিন্তু মার্কেটের স্ট্রাকচারটা এখন কিন্তু যথেষ্ট উইক। প্রথম ভালো হবে, আবার বলছি, যখন 25,000 বা 25,100 ক্রস করে টিকবে, আর ফাইনাল জিনিস হবে যখন এই স্ট্রাকচারটা, যখন 25,500 এই যে সুইং হাইটা আছে তার উপরে যখন ট্রেড করবে, সেটা মোটামুটি 25,450 থেকে 25,500 রেঞ্জটা। ঠিক আছে, একদম ক্লিয়ারলি চার্টে আপনাদের সাথে বললাম। তাছাড়া কিন্তু মার্কেট উইক আছে, এবং মার্কেট উইকই, মানে এই বাজেটে তো উইক হওয়ারই কথা। আচ্ছা, এবার আরো কিছু সেক্টর নিয়ে আসবো, তার আগে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে সাবস্ক্রাইব বাটন আছে, ফ্রি অফ কস্টে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, সেখানেও জয়েন করতে পারেন। আজকে এসটিটি হওয়ার সাথে সাথে তখন 25,200-তে মার্কেট চলছিল, আমি তখন কিন্তু আপনাদের অ্যালার্ট করেছিলাম যে 25,100 বা 200-তে মার্কেট চলছিল, যে এসটিটি নিয়ে একটু নেগেটিভ খারাপ খবর এসেছে, আমি আমার টেলিগ্রামে আপডেট দিয়েছিলাম। তো যাই হোক, একটু তাই জন্য টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবেন, ফ্রি টেলিগ্রাম গ্রুপ, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো যাই হোক, এবার আরো কয়েকটা সেক্টরে আসি। তার আগে আবারও বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। যেটা নিফটি ব্যাংক আজকে অনেকটা পড়েছে। ব্যাংক উপরের দিকে অনেকদিন ধরেও রেখেছিল, সুতরাং 2% পড়েছে, এটা ঠিক আছে, স্বাভাবিক। ব্যাংকিং সেক্টর এখনো ঠিক আছে, মানে চার্টে এখনো ব্রেক ডাউন টাইপের আসেনি, তবে আজকের ক্লোজিংটা যথেষ্ট সাবধানতা আমাদের থেকে ডিমান্ড করে। কিন্তু মেন হচ্ছে যেটা আমার আপনার সবার দেখার, মিড ক্যাপ স্মল ক্যাপও কিন্তু ডেইলি চার্টে 200 ইএমএ ভেঙে আজকে ক্লোজিং দিয়েছে, ডেইলি চার্টে 200 ইএমএ ভেঙে ক্লোজিং দিয়েছে, যেটা একটু খারাপ। সুতরাং আবার যখন এর উপরে যাবে, তার আগে কিন্তু কোনো বুলিশ স্ট্রাকচার অ্যাটলিস্ট তৈরি হবে না। স্মল ক্যাপে যদি যাই, স্মল ক্যাপও সেম জিনিস, স্মল ক্যাপও তো 200 ইএমএ অনেকদিন আগেই ভেঙে গেছিল, কিন্তু দেখুন লোয়ার লো লোয়ার হাই তৈরি করছে। যতক্ষণ না এই স্ট্রাকচার এর উপরে যায়, ততক্ষণ কিন্তু ঠিক হচ্ছে না, এইটুকুনি ক্লিয়ার রাখবেন। তো যাই হোক, তো অ্যাক্রস দ্য বোর্ড লার্জ ক্যাপ দেখলাম, মানে নিফটি দেখলাম, মিড ক্যাপ দেখলাম, স্মল ক্যাপ দেখলাম, তিনটেতেই একটু খারাপ প্যাটার্ন তৈরি হচ্ছে, স্পেশালি আজকের পর। এবার দেখা যাক সোমবার থেকে কিভাবে ফলো আপ হয় বাজেট। সেই অর্থে শেয়ার মার্কেট, যেহেতু আমি শেয়ার মার্কেট নিয়ে এই চ্যানেলটা, শেয়ার মার্কেটের যারা প্লেয়ার তাদের পক্ষে অতটা ঠিক হয়নি। আবারও আমি বলছি, যারা এফএনও নিয়ে বলেন, আমি নিজেও বলছি, রিটেল ট্রেডারদের পক্ষে এফএনও কঠিন হয়। যদি এফএনও করাতে না চান, গভর্নমেন্ট এটা করতে পারে যে যারা রিটেল সেগমেন্টে ব্রোকারদের কাছে ওপেন করছে অ্যাকাউন্ট, তাদের জন্য এফএনও সেগমেন্টটাই অফ করা থাকবে, শুধুমাত্র এইচএনআই বা আলট্রা এইচএনআই, সুপার এইচএনআই যারা, তাদের জন্য এফএনওর সেগমেন্ট অন করার পারমিশন দাও। এটা করলেই তো হলো, শুধু ট্যাক্স বাড়িয়ে এটা তো কোনো রেমেডি হলো না। হ্যাঁ, আর তাও যদি ট্যাক্স বাড়াতে চান আপনারা, তাহলে ঠিক আছে, তাহলে রিটেলাররা যেখানে চান আপনারা থাকুক অ্যাজ আ ইনভেস্টার, তাহলে সেখানে লং টার্ম ক্যাপিটাল গেন আগের মতো 0 করে দিন, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সটা, তাহলেও এনকারেজ পাওয়া যায়। তো সবসময় তো এরকম করলে হবে না, না, মানে একটা তো এনকারেজমেন্টেরও ব্যাপার থাকতে হবে। যাই হোক, আপনার মতামত কি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে জানাবেন, ভিডিওটা পারলে লাইক করে দেবেন, যেখানে ব্রোকারেজ ক্যালকুলেটর ওপেন করে আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।